নির্বাচন নিয়ে শঙ্কা নেই বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনে বদ্ধপরিকর সরকার। প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার সাক্ষ্য গ্রহণ, চানখারপুল হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য। এবং সিএসসির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধি দলের সাক্ষাৎ, নির্বাচনী সংবাদ সংগ্রহে নীতিমালা সংশোধনের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও জানান তিনি। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 1 বিচারকের জায়গায় আদালতে 3 বিচারক দেওয়া হচ্ছে, এতে আদালতে মামলার চাপ কমবে। আদালত সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে, এর সুফল অবশ্যই জনগণ পাবে বলেও জানান তিনি। লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি, যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে। 1 জন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শনিবার বিক্ষোভ চলাকালে পুলিশি হামলার বিষয়ে ক্ষোভ জানান তারা। শিক্ষক পরিচয় থাকা সত্ত্বেও 3য় শ্রেণী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্তি এবং বেতন বৈষম্যের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ তাদের। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আহ্বানও জানান তারা। দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানান শিক্ষকরা। প্রাথমিকে 3,87,000 শিক্ষক নিয়োজিত আছেন উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। যে হামলা চালিয়েছে, যদি অনতিবিলম্বে আমার ভাই এবং বোনদের মুক্তি দেওয়া না হয়, আজকে আমরা প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাব। সারা দেশের হাজার হাজার শিক্ষক আমরা যারা আছি, আরো হাজার হাজার শিক্ষক প্রতিমধ্যে আছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি ও রুবায়েত বাপি। প্রথমে যাচ্ছি মুন্নির কাছে। মুন্নি, আপনি তো কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন, সেখানে শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি জানিয়ে রাখতে চাচ্ছি, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে অনেক শিক্ষার্থী, প্রায় 1000 খানেক শিক্ষক এখানে জমা হয়েছেন। তো এই শিক্ষকদের দাবি হচ্ছে 10 দফা দাবি সহ আরও 3 দফা 10ম গ্রেডের উন্নীত হওয়া সহ আরও 3 দফা দাবি নিয়ে তারা এখানে এসেছেন। আমি এখানে কিছু শিক্ষকের কাছে জানতে চাচ্ছি যে তাদের দাবিগুলো আসলে কি কি আছে। আমাদের প্রথমত দাবি শুরু হয় 3টি দাবি নিয়ে। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। বর্তমানে সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন পাচ্ছে, যা সর্বসাকুল্যে 19,000 টাকা। আসলে এটা বর্তমান দ্রব্যমূল্যের বাজার অত্যন্ত হতাশাজনক বেতন, এ দিয়ে তাদের সংসার চলে না। এর জন্যই আজকের এই কর্মসূচি শিক্ষকরা মাঠে দাঁড়িয়েছে। গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকালকে যে আপনাদের কর্মসূচি ছিল, সেখানে আপনাদের সমস্যাটা কি ছিল? আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ
অতর্কিতভাবে হামলা চালায়, সেখানে গাইবান্ধার আমাদের একজন শিক্ষক মারা যায় এবং শত শত শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন অদ্যাবধি পর্যন্ত কোনো শিক্ষকের খোঁজখবর এখন পর্যন্ত নেয় না। এই জাতির জন্য এটা কলঙ্ক। আমরা শিক্ষক হয়ে শিক্ষকের উপর এত বর্বরচিত হামলা, এটা কখনো আমরা আশা করতে পারি না। জাতি আমাদের কাছ থেকে আজকে যারা আমাদেরকে হামলা করেছে, যে পুলিশে হামলা করেছে, এই শিক্ষকরা হত্যা করে দিয়ে তারা আজকে সুশিক্ষিত হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, উকিল বড় উচ্চপদস্থ কর্মস্থ ভালো অবস্থানে তারা আছে। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে মুক্তি, আপনি হয়তো জেনে থাকবেন এ পর্যন্ত গতকালকে বিক্ষোভে 4 থেকে 5 জন শিক্ষক তারা বন্দী হন এবং এখানে তারা বন্দী মুক্তির জন্য তারা অহরহ তারা দাবি তুলছেন। একই সঙ্গে তারা 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে তারা এখানে জানিয়েছেন। একই সঙ্গে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাচ্ছি যে বিকেল নাগাদ তারা একটা কর্মসূচি জানাবেন। তো এই পর্যায়ে আমি আমাদের ময়মনসিংহ প্রতিনিধি রুবায়েত বাপ্পির কাছে চলে যাচ্ছি, উনি ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রুবায়েত বাপ্পি। শিক্ষকদের যে সেই আন্দোলন কিন্তু ময়মনসিংহেও পালিত হচ্ছে। তো আমরা ময়মনসিংহের যে বিভিন্ন স্কুলগুলিতে আমরা কিন্তু সকাল থেকেই ঘুরে দেখেছি যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা কিন্তু তাদের যে কর্মবিরতি দাবির পক্ষে সেই কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষার্থীদেরকে যে আমরা দেখেছি তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। ক্লাস না হয় কিন্তু তারা খেলাধুলা করছেন, ধৈর্য পাচ্ছেন। তো আমরা আছি এখন ময়মনসিংহের যে নান্দাইল উপজেলার যে একটি প্রাথমিক বিদ্যালয় চন্দ্রদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষকরা তারা তাদের কর্মবিরতি পালন করছে। আমরা একজন শিক্ষকের কাছে জানতে চাইবো যে এই যে আজকের যে আন্দোলনের পক্ষে আপনাদের কর্মবিরতি, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল করিম। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রথম মেন দাবি হচ্ছে শতভাগ পদোন্নতি। আমাদের পদোন্নতির ব্যাপারে সরকার একটা তালবাহানা শুরু করেছে। হাইকোর্টে কেসের রায় দেখাচ্ছে, কেস কাগজ আজকে জমা দিলে কালকে কাগজ থাকে না, পরের দিন কাগজ উদা হয়ে যায়, হাইকোর্ট থেকে কাগজ উদা হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আর একটা প্রতিষ্ঠানের প্রধান না দেখলে সেই প্রতিষ্ঠান কোনোভাবে সফলতা অর্জন করা যায় না। প্রতিষ্ঠানবিহীন একটা ফ্যামিলিতে গার্জেনবিহীন, পিতা মাতা বিহীন যেমন একটা গার্জেন, একটা পরিবার শূন্যতায় ভোগে, ঠিক একটি প্রতিষ্ঠানও প্রধান শিক্ষকবিহীন একটা প্রতিষ্ঠান সেই শূন্যতার অভাব দূর করতে পারে না। আচ্ছা, আমরা আরেকজনের কাছে জানতে চাইবো এই যে আপনাদের যে দাবির কি কি দাবি এবং কতদিন এটা চলবে? ধন্যবাদ। গতকাল 8 নভেম্বর ছিল আমাদের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফা দাবি আদায়ের কর্মসূচি, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল সকাল থেকে। বিকেল 3টার দিকে পুলিশ আমাদের শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাউন্ড গ্রেনেড, জল কামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেক শিক্ষক আহত হয় এবং আমাদের শিক্ষক নেত্রী খায়রুন নাহার লিপি ম্যাডাম তার পেটে রাবার বুলেট বিধে। তারপর অনেক শিক্ষক হাসপাতালে এবং আমাদের কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রথম দাবি 10ম গ্রেড এবং শতভাগ পদোন্নতি এবং 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের গ্রেড প্রদান করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পূর্ণ কর্মবিরতি পালন করব। এবং আমাদের যে মুক্তি শুনছিলেন যে এই যে শিক্ষকরা তারা বলছিলেন যে তারা যতদিন পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের ক্লাস যাতে দ্রুতই শুরু হয় সেই দাবি কিন্তু জানিয়েছিলেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে ময়মনসিংহের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। মুক্তি, ধন্যবাদ মুন্নি এবং বাপ্পি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। সাক্ষীদের জেরা করেন মামলার 9 নম্বর আসামির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য খুরশিদ আলমের আইনজীবী। গেল 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ইতোমধ্যে সাক্ষীরা আদালত
ভবিষ্যৎকে নিশ্চিত করেছেন। মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হয়। এদিকে জব্দ তালিকার 2 জন সাক্ষী সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একজন আগেই সাক্ষ্য দিয়েছিলেন। বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহরও আজ সাক্ষ্য দেওয়ার কথা। তিনি ডিএমপির সাবেক কমিশনার হাবিবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড সংক্রান্ত তথ্য দিয়ে জবানবন্দি দেবেন। দর্শক, এই নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের কার্যতালিকায় আজ কি কি বিষয় উল্লেখ আছে, বিস্তারিত জানাবেন। ট্রাইব্যুনাল 1-এ চাঙ্খারপুলে অর্থাৎ জুলাই আন্দোলনের চাঙ্খারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে বেলা 11:30 থেকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, যিনি ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান, তার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলেই এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ জব্দ তালিকা থেকে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা সহ আরেকজনের সাক্ষ্য ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যেখানে দেখছিলাম তানভীর জোহা আসলে সেই বিষয়টি দেখাচ্ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের যে ফোন আলাপ ছিল, অর্থাৎ শেখ হাসিনা তার ফোন আলাপের মধ্যে যে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন, বিভিন্নভাবে আন্দোলন দমাতে নির্দেশ দিয়েছিলেন, সেই বিষয়টি তিনি আদালত ট্রাইব্যুনাল উপস্থাপন করেছে। ইতিমধ্যেই সাক্ষ্য গ্রহণের শেষ হয়েছে প্রথম পর্যায়ে, যতটুকু আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি এরই সঙ্গে, সেটি হচ্ছে সেনাবাহিনী। আমরা জানি যে ট্রাইব্যুনালে সেনা সদস্যদের 15 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই সেনা সদস্যদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি তার প্রত্যাহার করেছেন তার নামটি। অর্থাৎ তিনি জানিয়েছেন যে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলায় এবং রামপুরায় 28 জনকে হত্যার মামলায় আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি নিজেই যে গুমের মামলা করেছিলেন এবং সেই মামলায় দেখা গিয়েছে যে সেনা সদস্যদের নামই রয়েছে, অর্থাৎ তিনি তার পেশার জায়গা থেকে তার নাম প্রত্যাহার করেছেন। আজকে তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন। এবং এর সঙ্গে একটু বিষয় জানিয়ে রাখি, শেখ হাসিনা এবং শেখ রেহানা যে প্লট দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় কিন্তু নিম্ন আদালতে একটি চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ মেজবা আপনাকে। নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেসি, আইএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করছেন। এ সময় সিসির কাছে নীতিমালার প্রস্তাবিত সংশোধনের কপি তুলে দেওয়া হয়। দ্রুত নীতিমালা সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সিএসসিকে অনুরোধ জানান তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সিএসসি সাক্ষাতে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এছাড়া আর কোন কোন বিষয় উল্লেখ আছে ইসিতে, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যে বৈঠকটির কথা বলছেন সেটি এখন নির্বাচন কমিশন ভবনের ভেতরে চলছে এবং সেই বৈঠকে আসলে গণমাধ্যম যে নীতিমালাটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে আসলে সাংবাদিক কিংবা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই আপত্তি তুলে এসেছেন যে আসলে বিশেষ করে যে সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, সেই বিষয়টি আসলে এখানে আপত্তি তুলেছেন সাংবাদিকরা। এবং সেই সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন এবং নির্বাচন কমিশন বিতে যারা কর্মরত রয়েছেন যে সাংবাদিকরা, তারাও আসলে এই বৈঠকে তারা অংশগ্রহণ করছেন। তার এইটি যখন নির্বাচন কমিশন ভবনের অভ্যন্তরে হচ্ছে, ঠিক সেই সময় আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, নির্বাচন কমিশনের ঠিক বাইরেও আপনি দেখতে পাচ্ছেন একটি জটলা এবং বেশ কয়েকজন 2-3 জন
মানুষ বসে আসলে তাদের নিবন্ধনের দাবি, তারাও আসলে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে, এবং তারা আসলে সেই নিবন্ধনের যে চূড়ান্ত যে তালিকাটি 3টি রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন দেওয়া হয়েছে, সেখানে আসলে তারা ঠাঁই পাননি, এবং সেজন্যই মূলত তারাও চাচ্ছেন যে তাদের নিবন্ধনটা আসলে যেন যৌক্তিকভাবে একটি কারণ দেখানো হয়, এবং সেটি তারা চাচ্ছেন। এবং আপনি জানেন যে দুই একজন কিন্তু অনশনের মতো কর্মসূচিও আসলে দিয়েছে, এবং তারা তাদের এই অনশনের আজকে 5 দিনও চলছে। তবে সব মিলিয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিধিটি দেওয়া আছে যে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি জমা দেওয়ার প্রয়োজন হয়, এবং জনশক্তির যে তথ্যপাত্র জমা দেওয়ার কথা বলা হয়, সেটি যদি কোনো দল আসলে না দিতে পারে, সেখানে আসলে নিবন্ধন দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং এর আগে আসলে তফসিল আসবে, তফসিলের আগেই রাজনীতির ময়দান বলি কিংবা নির্বাচন কমিশনের ভবন বলি কিংবা সেই নির্বাচন কমিশনের যে সামনের রাস্তা, সেটিও কিন্তু আসলে সরগরম হয়ে উঠছে, এবং এটি নির্বাচনেরই একটি অংশ। মুক্তি, ধন্যবাদ আসাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একযোগে 23 কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত 21 নির্বাচন কর্মকর্তা ও 2 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় বদলি বা পদায়ন করা হয়। অন্যদিকে ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া ও নোয়াখালী সহ 15 জেলায় নতুন জেলার প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার 9 জন কর্মকর্তাকে 9 জেলায় ডিসির দায়িত্বে দিয়ে আদেশ জারি করেছে। বরগুনার পাথরঘাটায় বেড়ে গেছে বাসাবাড়িতে চুরির ঘটনা। দিন দুপুরে অভিনব কায়দায় চলছে চুরি। স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। প্রশাসনের সহযোগিতা কামনা করছে এলাকাবাসী, আর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাথরঘাটার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় ভয় ও আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চোরের দল নিঃশব্দে দরজা খুলে অভিনব পদ্ধতিতে চুরি করছে ঘরের মূল্যবান জিনিসপত্র। এমনকি বাজারের মহিলাদের টার্গেট করে শয়তানের নিঃশ্বাস নামক চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। সিসি ক্যামেরায় এসব ঘটনার ভিডিও ধরা পড়লেও চক্রগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে। দিনের বেলায়ও তালা কেটে লুটপাটের ঘটনা ঘটছে প্রকাশ্যে। এক রাতে 8 থেকে 10টি ঘরে চুরি এখন নিত্য ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে ঘটছে এমন ঘটনা। হঠাৎ আমার জীবনে 70 বছরে এরকম চুরি আমি দেখিনি কোনো সময়। আমার ঘরের ভিতরে যত মাল জিনিস আছে সব নিচে ডয়ার ওই ঘরের বটি দিয়ে এমন করে চাননি দিয়েছে, বটি দেখা হয়ে গেছে। কোন জায়গায় দিয়ে উঠছে আর কোন জায়গায় দিয়ে গেছে এগুলো আমরা ঠিক করতে পারবো না। আর এই যে ঘুম থেকে উঠতে পারি না, আর এই যে শব্দগুলো এগুলো আমরা শুনি না। সম্প্রতি চুরির প্রবণতা বৃদ্ধির কথা স্বীকার করে পাথরঘাটা থানার ওসি জানান, চুরি নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। আমরা খুব চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার জন্য। চুরি মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার ইদানিং দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি চোরদেরকে আইনের আওতায় আনার জন্য। বেশ কিছু চুরি ঘটনা ঘটছিল, আমরা মামলা নিয়েছি, চোরদেরকে গ্রেফতার করেছি। এলাকাবাসীর জানমাল রক্ষায় প্রশাসন আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলার খবর, ভারতোলন। সৌদি আরবে রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। মেয়েদের ভারতোলন 53 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মার্জিয়া আক্তার ইকরা। স্কেচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা 163 কেজি ভার তুলে এই পদক অর্জন করেন। 53 কেজিতে 8 জন নারী ভারতোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ 188 কেজি তুলে স্বর্ণ তুলেন। ইন্দোনেশিয়ার বার্সিলিলা 174 কেজি উঠিয়ে রৌপ্য পদক পান, আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে 4 কেজি কম তুলে চতুর্থ হন।
বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির যে গুরুতর অভিযোগ উঠেছে তা তদন্তে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে। কমিটির অন্য 2 সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াজ সিরাজ শুক্লা। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে শঙ্কা নেই বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনে বদ্ধপরিকর সরকার। প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শেখ হাসিনার প্লট জালিয়াতির মামলায় সাক্ষ্য গ্রহণ, চানখারপুল হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য। এবং সিএসসির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধি দলের সাক্ষাৎ, নির্বাচনী সংবাদ সংগ্রহে নীতিমালা সংশোধনের দাবি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।